প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। ইতোমধ্যে করোনাকালীন এই সময়ে আমরা বেশ কয়েকটি ক্লাস তোমাদের সামনে অনলাইনের মাধ্যমে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই আলোকে আজও আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে পৌরনীতি প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায়ের রাজনৈতিক সংস্কৃতি এই অংশ থেকে ক্লাসিফিকেশন অফ পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ নিয়ে তোমাদের সামনে কথা বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে রাজনৈতিক সংস্কৃতি কী এবং রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কী কী বিষয়গুলো নিশ্চয়ই অবগত হয়েছ। আমরা চেষ্টা করব অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রাণবন্তভাবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যতদূর সম্ভব, যত বেশি সম্ভব তোমাদের সাথে এই অধ্যায়টি শেয়ার করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালমন্ড অ্যান্ড ভার্বা তাদের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, দ্য সিভিক কালচার। দ্য সিভিক কালচার গ্রন্থে অ্যালমন্ড অ্যান্ড ভার্বা রাজনৈতিক সংস্কৃতিকে প্রধানত 3 ভাগে ভাগ করেছেন। আমরা পর্যায়ক্রমে রাজনৈতিক সংস্কৃতির ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ সম্পর্কে আলোকপাত করব। প্রথমেই তোমরা খেয়াল করো, অ্যালমন্ড অ্যান্ড ভার্বা যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা হলো সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। সংকীর্ণ এই শব্দ থেকেই তোমরা ইতোমধ্যে একটা ধারণা তোমাদের মাথায় নিশ্চয়ই চলে আসছে। সংকীর্ণ সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি কি? যে সকল রাষ্ট্রের নাগরিকগণ অত্যন্ত সাদামাটা ভাবে, অসচেতন ভাবে এবং অনেকটা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে উদাসীনতা প্রকাশ করে, এই সমস্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত সংকীর্ণ। অ্যালমন্ড অ্যান্ড ভার্বা এজন্যই শ্রেণীকরণের ব্যাপারে এই জাতীয় রাজনৈতিক সংস্কৃতিকে সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি বলে উল্লেখ করেছেন। সাধারণত গণতন্ত্রহীনতা, পশ্চাৎপদ, শিক্ষায় নিম্নগামী, পশ্চাৎপদ, আফ্রিকা,
আফ্রিকা সহ বিভিন্ন একেবারে পশ্চাৎপদ বিভিন্ন রাষ্ট্রের এই জাতীয় রাজনৈতিক সংস্কৃতির উপস্থিতি লক্ষ্য করা যায়। এরা রাজনৈতিক সংস্কৃতিকে একেবারেই গুরুত্ব দেন না। তারা নিজেদের জীবন সম্পর্কে যতটুকু ব্যস্ত থাকেন, তাদের রাজনীতির যে সৌন্দর্য, গণতন্ত্র, রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক, সরকারগুলোর ভেতরে গণতান্ত্রিক প্রবণতা, তাদের ভোটাধিকার, বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য, এগুলো একেবারেই অনুপস্থিত। তারা রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে অজ্ঞ, নিম্নগামী। এই জাতীয় রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সংকীর্ণ বলতে পারি, নিম্ন স্তরের, এক কথায় পশ্চাৎপদ রাজনৈতিক সংস্কৃতি। 2 নম্বর, রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদে বলতে পারি অধীন রাজনৈতিক সংস্কৃতি। এটা কি অধীন? অর্থাৎ দেখো, এখানে শব্দের মধ্যেই অর্থ নিহিত রয়েছে। যে রাষ্ট্রের নাগরিকগণ রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পোষণ করেন, তাদের শিক্ষা দীক্ষাও বেশ ডেভেলপড, তাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডল, সংস্কৃতি, গতি প্রবাহ সচল, কিন্তু জনগণ তাদের পলিটিক্যাল কালচার সম্পর্কে সবকিছু জেনেও নিস্পৃহ। এই জাতীয় দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আমরা অধীন সংস্কৃতি, অধীন রাজনৈতিক সংস্কৃতির পর্যায়ভুক্ত করতে পারি। অ্যালমন্ড অ্যান্ড ভার্বা তাদের গ্রন্থে এ কথাটিও উল্লেখ করেন। অর্থাৎ সাধারণত দেখা যায় যে সমস্ত দেশগুলো উন্নত কিন্তু রাজনৈতিকভাবে কর্তৃত্ববাদী, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, অধীন, অর্থাৎ সরকারের অধীন সব কিছুই উপর মহল থেকে চাপিয়ে দেয়া, সেটাই। অর্থাৎ আমরা সাধারণত সমাজতান্ত্রিক বিশ্বকে এই পর্যায়ভুক্ত ইঙ্গিত করতে পারি। অ্যালমন্ড অ্যান্ড ভার্বা দ্য সিভিক কালচার গ্রন্থে এ কথাটি উল্লেখ করেন। এ সমস্ত দেশের মানুষজন উন্নত লেখাপড়ায়, উন্নত সংস্কৃতির হলেও তারা সব কিছুই রাষ্ট্র এবং সরকারের অধীনে মাথা পেতে নেয়। 3 নম্বর প্রকারভেদের মধ্যে আমরা বলতে পারি অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এটা কি? সাধারণত দেখা যায় ইউরোপের বিভিন্ন দেশগুলোতে, উন্নত দেশগুলোতে জনগণের জীবন মান অনেক উন্নত, গণতন্ত্র, ডেমোক্রেসি, সংস্কৃতি অনেক উন্নত। জনগণ সেখানে সব ব্যাপারেই ওয়াকিবহাল, অত্যন্ত সচেতন, কনসাস। তারা রাষ্ট্র বা সরকারের সকল কাজে অংশগ্রহণ করে।
সময় মতো ভোট প্রদান করে, রাজনীতিতে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে। তারা রাজনৈতিক পলিটিক্যাল কালচার সম্পর্কে অত্যন্ত উচ্চাশা, অত্যন্ত ভালো ধারণা পোষণ করে। এই জাতীয় রাজনৈতিক সংস্কৃতিকে আমরা বলতে পারি অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি। এখানে একটি রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সমগ্র জনগোষ্ঠীর নানা শ্রেণী পেশার মানুষ, নানা বর্ণের মানুষ, নানান ধর্মের মানুষ, নানান রুচির মানুষ, নানান ভিন্ন মতের মানুষ তাদের রাজনীতিতে সামগ্রিকভাবে একটি ইতিবাচক জায়গায় অংশ নিয়ে থাকে এবং রাজনীতি সম্পর্কে তারা অত্যন্ত সচেতন এবং বলিষ্ঠ। তারা সরকারের বিভিন্ন উন্নয়ন এবং ভালো কাজের যেমন প্রশংসা করেন, পাশাপাশি সেই সকল দেশের সরকারের জনস্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দাসূচক নানান কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে থাকেন। মজার বিষয় হচ্ছে এই সকল দেশের সরকারগুলো জনগণের এই অংশগ্রহণকে সাদরে আমন্ত্রণ জানায়। অর্থাৎ একটা বহুদলীয় ডেমোক্রেসি, একটা গণতন্ত্র, একটা সুশৃঙ্খল রাজনৈতিক সংস্কৃতির আবহে সেই দেশটি পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে দেশের জনমতের উপর নির্ভর করে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেই দেশ অনেক উন্নত এবং শক্তিশালী। রাজনৈতিক সংস্কৃতি এবং জনমত এবং গণতন্ত্র একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। আর এই সম্পর্কের জন্যই যে দেশের গণতন্ত্র যত বেশি ডেভেলপ, সেই দেশের জনমত তত শক্তিশালী। আবার জনমত যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্র তত ডেভেলপ। আবার যে দেশের গণতন্ত্র এবং জনমত একটা ভালো জায়গায় অবস্থান নিয়েছে, সেখানকার রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচারও অনেক সৌন্দর্যের ভেতর দিয়ে প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিন ধরনের রাজনৈতিক সংস্কৃতি চূড়ান্ত নয়। অ্যালমন্ড অ্যান্ড ভার্বা আরও বলেন, সকল সংস্কৃতির মিলিত সংস্কৃতি নিয়ে কখনো কখনো কোনো কোনো রাষ্ট্রে, দেশে মিশ্র পলিটিক্যাল কালচার বা মিশ্র রাজনৈতিক সংস্কৃতি প্রবাহিত হয়। অনেক দেশেই এই সংকীর্ণ অধীনতা এবং অংশগ্রহণমূলক এই তিন ধরনের রাজনৈতিক সংস্কৃতি বর্তমান সবগুলোই পাশাপাশি রয়েছে। এই জন্যই বলা হচ্ছে মিশ্র রাজনৈতিক সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এরকম: গণতন্ত্র, জনমত, রাজনৈতিক সংস্কৃতি এটা নদীর প্রবাহের মতো সতত ক্রিয়াশীল। বিভিন্ন জাতি রাষ্ট্র সামনের দিকে যাচ্ছে, মানুষের শিক্ষা দীক্ষা
বিজ্ঞান সামনের দিকে যাচ্ছে, রাজনৈতিক সংস্কৃতি তত বলিষ্ঠতর হচ্ছে। আগামী দিনগুলোতে বিভিন্ন জাতি রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি একটা নতুন নিউ ফর্মে আসবে, সেটাই আমাদের বিশ্বাস। এবং জনগণের এই সংস্কৃতি, এই মূল্যবোধ সারা বিশ্বের জাতি রাষ্ট্রগুলোর মধ্যে নতুন জাগরণ, গণতন্ত্র, উন্নয়ন এবং মানবিকতার ঢেউ তুলবে, এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসাবে আমাদের বিশ্বাস। ভালো থাকবে তোমরা। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।